শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতিতে একটি প্রত্যাশা তৈরি হয়েছিল যে এখানে লড়াইটা হবে যুক্তিতে, রাজপথে কিংবা সহিংসতায় নয়। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা সেই প্রত্যাশার সম্মুখে একটি প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে আমরা যখন এই আলোচনা করছি তখন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় যে হামলা কিংবা সহিংসতার ঘটনার অভিযোগ রয়েছে, সেই অভিযোগ এনসিপির পক্ষ থেকে এসেছে। সরকার দলীয় ছাত্র সংগঠন কিংবা অন্যান্য অঙ্গ সংগঠন যেটি আছে যুবদল, তারা বলছেন যে এটি নেহায়েতি অভিযোগ, তাদের একটি ভিন্ন ব্যাখ্যা আছে। একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার ঘটনা, সেটিও বেশ আলোচনার জন্ম দিচ্ছে। আবার প্রশ্ন উঠছে, মব ভায়োলেন্স কি ফিরে আসছে কিনা, রাজনীতির সহিংসতা আবার ফিরে আসছে কিনা, এই বিষয়গুলো ঘুরে ফিরে আসছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি মতের লড়াই নাকি আমাদের হামলার রাজনীতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি এবং ঢাকা উত্তরের আহ্বায়ক জনাব শরীফুদ্দিন জুয়েল, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে এনসিপির মামলা। রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেফতারের দাবি নাহিদের। প্রধানমন্ত্রীর দিল্লি সফর হচ্ছে কিনা পর্যালোচনা করছে সরকার। ভারতীয় হাই কমিশনের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী স্বার্থের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। দলীয় লোক নিয়োগে ব্যাহত হচ্ছে ইসির স্বাধীনতা ও নিরপেক্ষতা। অভিযোগ জামায়াতের। স্থানীয় নির্বাচনের বিধিমালা সংস্কারে দলের 9টি প্রস্তাব। কাটছেই না গ্যাস সংকট, রান্নায় চরম ভোগান্তিতে নগরবাসী, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। আগামী বুধবার নাগাদ পরিস্থিতির উন্নতির আশা। কর্মকর্তাদের যোগসাজশে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি স্বীকারোক্তি স্বাস্থ্যমন্ত্রীর। ক্যাম্পেইন না হওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব। চিকিৎসাধীন 99% শিশুই পায়নি টিকা। এবং ফ্যাসিস্ট সরকারের আমলে হারানো আস্থা ফিরে আনার প্রত্যয় ডিবি প্রধানের। 24-এর এই আন্দোলনে ভূমিকা রাখায় নিষিদ্ধ করা হয় জামায়াত শিবিরকে। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। আমাদের সাথে যে সম্মানিত আলোচকরা রয়েছেন আমরা তার কাছে যাব। প্রথমে যারা ফরিদুল হক, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। হবিগঞ্জের ঘটনাকে আপনারা পরিকল্পিত রাজনৈতিক হামলা বলছেন, কোন যুক্তির ভিত্তিতে, কেন, কোন প্রেক্ষাপটে? জি, ধন্যবাদ আপনাকে। না, এটা তো মানে শুধু পরিকল্পনা না, রাজনৈতিক না, একেবারে রাষ্ট্রীয় পরিকল্পনা। এটা প্রথমত হচ্ছে যে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে প্রকাশ্য দিনে দুপুরে পুলিশের উপস্থিতিতে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করা হয়। আমাদের ভাড়ায় চালিত গাড়ি ছিল, সেই গাড়ির ড্রাইভার এবং আমাদের সাথে যে মিডিয়া কর্মীরা ছিলেন তাদের উপরে হামলা করা হয়, বেধড়ক পেটানো হয় তাদেরকে। পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা যখন চিকিৎসা নিতে গিয়েছিলেন সে সময় হসপিটালেও তাদেরকে যেতে দেওয়া হয়নি। সে সময় তাদের উপর আরেক দফা হামলা করা হয়, সেখানেও বেধড়ক পেটানো হয়। ইভেন একটা ভিডিওতে আমি শুনলাম এরকম যে গুলি কর এই টাইপের একটা কথাও আসছে। এবং এর পরে যেটা হলো যে আপনার উপরে যখন হামলা হয়েছে, আপনি স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল হিসেবে আপনার প্রথম কাজ হচ্ছে প্রতিবাদ করা। তা আমরা এরপরে রাতেই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেই দেশব্যাপী, এবং হচ্ছে হবিগঞ্জেও আমরা প্রতিবাদ করব। তখন
144 ধাপ, মানে তখন আবার এটার পাল্টা কর্মসূচি হিসেবে নতুন করে কর্মসূচি আসে। আগে যেটা আওয়ামী লীগ করতো আর কি, বিএনপি কিংবা বিরোধী দল, তখনকার বিরোধী দল যারা ছিলেন তাদের যে কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডাকতো। হ্যাঁ, তখন অবশ্য 144 ধারা দেওয়ার মতো অবস্থা ছিল না, কারণ তখন বিরোধী দলের নেতাকর্মীরা মাঠে নামতো না কিংবা নামতে পারতো না। তো এরপরে 144 ধারা জারি করা হয় এবং আমাদের নেতারা যখন হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মৌলভীবাজার থেকে, পথে অন্তত 8টা-10টা জায়গায় ব্যারিকেড দেওয়া হয়, পুলিশের ব্যারিকেড, এবার ট্রাক্টরের ব্যারিকেড, এই সব কিছুই চলে। তো এটা বোঝা যায় যে পুরো একটা কম্বাইন্ড, মানে স্থানীয় সন্ত্রাসী বাহিনী যাদেরকে পৃষ্ঠপোষকতা করে হচ্ছে স্থানীয় এমপি, যে এমপিকে আবার তারেক রহমান সাহেব মানে পার্লামেন্টে নিয়েছেন এবং ওনাকে হুইপও বানিয়েছেন। ওই এমপির বিরুদ্ধে কিন্তু জিকে গৌস, যার কথা আমি বলছি, ওই এমপির বিরুদ্ধে স্থানীয় বিএনপির নেতারা একাধিকবার কেন্দ্রে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ করেছে। একেবারে অগস্টের 17 তারিখের অভিযোগপত্রও আছে, বিভিন্ন অভিযোগে চাঁদাবাজি সহ অন্যান্য দখল টকল সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন কেন্দ্রের কাছে। কিন্তু এটা হতে পারে যে তারেক রহমান সাহেব উনি হয়তো বা বিদেশ থেকে, আমরা শুনতাম যে উনি খুব স্কাইপেতে দল পরিচালনা করতেছেন, উনি একেবারে তৃণমূল পর্যন্ত খবর রাখেন। এটা হতে পারে যে উনি আসলে খবর রাখতেন না, অথবা উনি জেনে বুঝেই এই ধরনের একটা লোককে ভুল মেসেজও যেতে পারে। ভুল মেসেজ, যেহেতু উনি তৃণমূল পর্যন্ত খবর রাখতেন এবং ওনার কাছে অভিযোগ এসেছে, ওনার দলের নেতাকর্মীরা করেছে, তারপরেও এই লোককে নমিনেশন দেওয়া, তাকে হচ্ছে আপনার ধরেন হুইপ বানানো, তার সন্ত্রাসী বাহিনী এখানে হামলা করা, যারা হামলা করেছে প্রকাশ্যে ভিডিও আছে। এবং হামলাগুলো, ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে হামলাগুলো যারা করতেছে তারাই এটা ভিডিও করেছে, এটা কিন্তু সংবাদকর্মীদের ভিডিও করা না। ইভেন একজন ধরেন হামলায় বেধড়ক পেটানো হচ্ছে, সে ভিডিও করতেছে, ভিডিওর মধ্যে আবার ধরেন সেলফি মোডে আসছে, সেলফি মোডে এসে চুল ঠিক করতেছে। মানে নৃশংসতার কি মাত্রা লেভেল, মানে কয়েকদিন আগে যারা মজলুম ছিল এরা এখন কি মাত্রায় জালিম হয়ে উঠছে, যে ধরেন বেধড়ক মানুষকে পেটানো হচ্ছে, সেটাকে ভিডিও করা হচ্ছে, সেই ভিডিওর মধ্যে আবার নিজের চুল ঠিক আছে কিনা সেটা দেখতেছে। এই মাত্রা জালিমেরা হয়ে উঠছে। এবং এইখানে এই পেটানোর পরে সেটাকে অস্বীকার করা হলো, তারপরে আপনার ধরেন কি বলে পাল্টা কর্মসূচি দেওয়া হলো, 144 ধারা দেওয়া হলো, যা যা আওয়ামী লীগ করতো সব কিছুকে কীভাবে যেন খুব দ্রুত শিখে ফেলছে। কিন্তু ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যে আমরা বারবার এই কথাটা বলি যে বিএনপি তো একটা ব্যর্থ আওয়ামী লীগ, চাইলে আওয়ামী লীগ হইতে পারবে না, এটা তো সোজা না। আওয়ামী লীগ হওয়াও তো ধরেন একটা যোগ্যতার ব্যাপার, বিএনপির ওই যোগ্যতাও নাই। বিএনপির জন্য যেটা বেটার ছিল একটা গণতান্ত্রিক পথে রাষ্ট্র পরিচালনা করা, সেই পথে না হেঁটে ওনারা ধরেন যে সন্ত্রাসের পথে হাঁটা শুরু করলেন, এবং এত তাড়াতাড়ি ইন দ্য মিন টাইম ধরেন যা যা অপকর্ম করছেন। মানে সন্ত্রাসের পথে ব্যাপারটা যেটা হয়েছে, সন্ত্রাসের পথে বিএনপি শুরু থেকেই আছে, মানে গণ অভ্যুত্থানের পরে শুরু থেকেই আছে। আপনাদের এই ঘটনার আগেও আর 2 বছরে বিএনপির হাতে 300 নেতাকর্মী খুন হয়েছে। বিএনপির ইন্টারনাল কোন দলে এই যে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত 38 জন খুন হয়েছে, এগুলো সব পত্রিকার রিপোর্ট, এটা একেবারে মানে রিপোর্টেড, এগুলো যেগুলো মামলা হয়েছে কিংবা আছে রিপোর্টেড, এগুলো আমি আপনাকে চাইলে ডেটা দেখাতে পারবো। এবং এখন এটা ধরেন বিরোধী দলের উপরে যাচ্ছে। সো এই পথে হেঁটে এই সময়ে বিএনপি এত জুলুমের পরে এসে বিএনপি এইখান থেকে আসলে খুব ভালো কিছু আসলে করতে পারবে না। এইটা তাকে যেটা হচ্ছে যে তাকে আবার একটা সেই পুরনো চক্রের মধ্যে ফেলে দিবে। এই চক্র এমন একটা চক্র, এই চক্রের মধ্যে পড়লে ইভেন শেখ হাসিনা মনে করেন যে পুরো আওয়ামী লীগ সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো বিএনপির জন্য এটা মানে খুবই রেড লাইন, তারা অলরেডি রেড লাইন ক্রস করা শুরু করেছে। এটা বিএনপির জন্য কি বলে যে খুব ভালো কিছু হচ্ছে না। এইভাবে ধরেন মনে করেন যে খুব সাধারণ ব্যাপার, এটার জন্য একেবারে পুরো রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এইভাবে। উস্কানি দিয়েছেন এরকম কথা বলা হয়। উস্কানি দিলেই কি আপনি মারবেন নাকি? ডেমোক্রেটিক রাজনীতি উস্কানি দিলে আপনি মারবেন নাকি? আপনি উস্কানি দেন, উস্কানি দেন, পাল্টা কথা বলেন, ওটা তো রেড লাইন। মানে এই কথাটাই আপনি যখন বললেন আপনি রেড লাইন ক্রস করে ফেলছেন। উস্কানি দিলে আপনি মারতে পারবেন না, তো খুব সিম্পল আলাপ। এবং আপনাকে এটা পরিষ্কারভাবে সন্ত্রাসের জায়গা থেকে দূরে থাকতে হবে, পরিষ্কারভাবে। মানে আপনি খেয়াল করেন যে বালুর ট্রাক আমরা 13 বছর আগে দেখছি বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে, সেই ট্রাক চলে গেছে এখন হবিগঞ্জে নাহিদ ইসলামদেরকে আটকানোর জন্য। এটা কি এই রাজনীতি? তো ধরেন এখন সবাই বোঝে। তো আপনি এত পিআর ক্যাম্পেইন করতেছেন, আজকে সম্ভবত এক স্কুলের বাচ্চা প্রধানমন্ত্রীর সাথে গিয়ে সেলফি তুলে আসতেছে, সে অথচ আমাদের একজন কর্মী মাত্র ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, এই ছেলেকে ধরেন এমনভাবে মারা হয়েছে, সেই ছেলে মানে ওর পরিবারের অবস্থা খুবই খারাপ। আমি মানে সন্দেহ হলে ওকে দেখতে গেছিলাম, আমার খুবই খারাপ লাগতেছিল যে এই ছেলের চোখ, মানে ডাক্তাররা যেটা বলতেছে এই ছেলের চোখ ফেরত আসা খুব কঠিন হবে। মানে তার চোখ এত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের এই বয়সের একটা ছেলে, তার পরিবার এরকম ভালনারেবল, এবং এই ছেলেটা হচ্ছে পরিবারের ওয়ান অফ দা ধরেন মানে ভরসার জায়গা, যে এই ছেলেটা বড় হয়ে পরিবারকে দেখবে, সেই ছেলেটার চোখ চলে গেছে।
এই 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 যে যে চোখের দাম, এই চোখের দাম কে কে মিটাবে? এই চোখের দাম কি আপনি ওই সেলফি তুলে, বাচ্চাদের সাথে সেলফি তুলে চোখের দাম মেটাতে পারবেন? একটা ঘটনা ঘটেছে, আমাদের একজন নারী এমপি ডক্টর মাহমুদা মিতু, তাকে পুলিশ যেভাবে হেনস্থা করেছে, একজন নারীকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, আপনি আপনার মেয়েকে নিয়ে, বউ স্ত্রীকে নিয়ে সুন্দর নারীদেরকে সম্মান দেখানোর যে ধরেন পিয়ার একদিকে করতেছেন, আরেকদিকে পুলিশ দিয়ে রাস্তায় নারী এমপিদেরকে পেটাচ্ছেন, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। আবার শিশুদের সাথে সেলফি তোলার যে ধরেন পিয়ার ক্যাম্পেইন করতেছেন, ওইদিকে আরেক শিশুকে অন্ধ করে দিচ্ছেন, তার দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছেন। এই জুলাই মাসে এটা ঘটতেছে, এগুলো জুলাই মাসে, যেই জুলাই মাসে আমাদের ভাইয়েরা চোখ দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে, জীবন দিয়ে একটা ফ্যাসিস্ট শক্তিকে হটিয়েছে। সেই জুলাইয়ের কি বলে যে ফ্যাসিস্ট শক্তি হটানোর মধ্যে কি ঘটেছে এখানে? প্রথমত ঘটেছে ওই দিন রাতে মানে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, আপনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন, আরেকজন শিলং থেকে বাংলাদেশে এসেছেন, এসে আপনাদের এই তারেক রহমান আর সালাউদ্দিন আহমেদের যে পুলিশ, এই পুলিশ আজকে ধরেন আমাদের বোনদের উপরে হামলা করতেছে, বোনদেরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। এই 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 বাংলাদেশ আমরা দেখতে চাইছিলাম। পুলিশ রাষ্ট্রের। যাই হোক, আমরা একটু শুনে আসি। জনাব শরীফুদ্দিন জুয়েল, অনেক অভিযোগ, আপনার কাছে তার জবাব শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটিএন বাংলার নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি সারা দেশ এবং যারা আজকের দর্শক আছেন সর্বনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে আজকের আমরা যে পরিবেশে, আসলে আজকে এখানে আমার সহ আলোচক ফরিদুল ভাই যেভাবে শুরু করেছিলেন, আসলে আমরা একটা জিনিস আমরা একটু জানতে চাই। আসলে দেখুন, এনসিপি দলটি সকল এনসিপির অন্যান্য যত নেতারা আছে, সেই নেতারা তারা সারা দেশে তাদের যে একটা ভাবমূর্তি আছে, তারা সারা দেশে যে একটা নতুন একটা রাজনৈতিক দল, যে দলটি আপনার 2024 জুলাই আগস্টের সময় তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সারা দেশে যে দলটি একটি ব্যাপক একটা জনপ্রিয়তা পেয়েছে এবং সারা দেশে সেই দলটির কিন্তু একটা ব্যাপক একটা ভাবমূর্তি তার তৈরি হয়েছে সারা দেশে, এবং সারা দেশের মানুষ এই নিউ জেনারেশনের এই দলটিকে তারা কিন্তু স্বাগতও জানিয়েছে। কিন্তু এক্সেপ্ট একটি নেতা ছাড়া, নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি সারা দেশে সে একের পর এক সারা দেশকে অস্থিতিশীলতা তৈরি করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি যেই বাংলাদেশের যে এলাকাতে যাচ্ছে, যেই জেলায় সফরে যাচ্ছে, সেখানেই তারা একের পর এক তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সেই জেলাটাকে এবং সেই এলাকাটাকে পুরোপুরি উত্তপ্ত করে তুলছে। নাসিরউদ্দিন পাটোয়ারির পাশাপাশি যখন আমি একটি কথা বলি, গত বছরে দেখুন ঠিক এই এনসিপি যখন সারা দেশে গত বছরে যখন সারা এই পদযাত্রাটা, জুলাইয়ের পদযাত্রাটা শুরু করেছিল, তখন কিন্তু নাহিদ ইসলাম থেকে শুরু করে আপনার ওই যে বিভিন্ন এনসিপির নেতারা যখন গিয়েছিল, হাসনাত আব্দুল্লাহ, সবাই যখন গিয়েছিল, দেখেন তখন কিন্তু সারা দেশে কিন্তু এই ধরনের কোনো কিছু তাকে হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি সে এমন একজন, সে নিজেকে আজকে সে বাংলাদেশে নিজেকে আজকে সে কীভাবে আবির্ভূত করতে চায় একমাত্র আল্লাহ ভালো জানে। আমার মনে হয় আজকে আমার এখানে পাশে সহ-আলোচক ফরিদুল ভাই, উনি এনসিপির একজন শীর্ষ নেতা, আমিও আজকে ওনাকে প্রশ্নটা রাখতে চাই, আপনারা কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না? আজকে সারা দেশে এনসিপিটাকে আজকে মানুষের কাছে আজকে আপনারা যে একটা নতুন যে একটা ভাবমূর্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের যে একটা আবির্ভাব হয়েছে, বাংলাদেশের মানুষ যখন আপনাদেরকে সে নতুন নেতৃত্বকে নিউ জেনারেশনের একটা দল হিসাবে আপনারা যারা জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে দলটি সারা বাংলাদেশে একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, সেই দলটির আজকে ভাবমূর্তি এক নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে কোথায় গিয়ে ঠেকছে, এটা কি আপনারা আজকে নিজেরা একটু পর্যালোচনা করে দেখছেন? আমি আজকে দেখুন 2026-এর 12 ফেব্রুয়ারির ঐতিহাসিক গণতান্ত্রিক নির্বাচনে, যে নির্বাচনের জন্য সারা বাংলাদেশের মানুষ গত 17টি বছর অপেক্ষা করেছে, এবং বাংলাদেশের মানুষ সে 12 ফেব্রুয়ারি সে ঐতিহাসিক নির্বাচনে, যেখানে আমরা যেটাকে বলি একটা গণতন্ত্র পুনরুদ্ধারের যেটি একটা নির্বাচন, বাংলাদেশের সেই নির্বাচনে বিএনপি দল তারা বিপুলভাবে তারা জনপ্রিয়তা, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার পরিচালনা যখন গঠন করেছে, ঠিক তখনই নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করতে যাওয়ার জন্য তিনি সারা বাংলাদেশে উনি যেখানে যাচ্ছেন, ঢাকা শহর থেকে শুরু করে যেখানে যাচ্ছেন, আজ পর্যন্ত তার একটি
একটি বক্তব্য কি আজকে গঠনমূলক আমরা পেয়েছি? সে এমন ভাষায় সেই ভাষায় কথা বলে, আসলে এরকম নোংরা ভাষা আমাদের মুখ দিয়েও আসে না। আজকে সে যেভাবে নোংরা তার সেই আচরণ, তার ভাষাকে নোংরা স্তব্ধ করার জন্য আপনি বলছেন যে আইন হাতে তুলে নেওয়া কি আমি justified? আমি আমি আসছি আপনাকে। জি, জি। এই জিনিসগুলোকে আসলে সে বাংলাদেশের যেখানে যাচ্ছে, যে প্রান্তে যাচ্ছে, সে যেরকম নেতিবাচক এবং প্রত্যেকটা জায়গাতে গিয়ে সে যেভাবে পরিবেশ উত্তপ্ত করার জন্য উস্কানিমূলক মানুষের বক্তব্যতে একটা লিমিটেশন থাকে, সকল নিয়ন্ত্রণ তার সে বাইরে গিয়ে সে যেভাবে কথা বলতেছে, সেই কি নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশে চাচ্ছে কি? সে কি চাচ্ছে? সে বাংলাদেশকে আবার সে মানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে সে অস্থিতিশীল করতে যাচ্ছে, আবার কি সে সুপরিকল্পিতভাবে সে অস্থিতিশীল তৈরি করে সে কি আজকে আবার ফ্যাসিবাদীকে সে আবার বাংলাদেশে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছে, আবার সুপরিকল্পিতভাবে যে গুপ্ত বাহিনী যেটা বাংলাদেশের ইতিমধ্যে তো আছে, সে গুপ্ত বাহিনীকে সে আবার নতুন করে কি সে বাংলাদেশের ষড়যন্ত্রের পিছনে লীল দিতে যাচ্ছে? আজকে প্রশ্নটা আমাদের সকলের। দেখুন, জিকে গৌসের কথা বললেন আমার সমালোচক ফরিদুল ভাই। জিকে গৌস উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগে আমাদের বিএনপির অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, এবং জিকে গাউস গত 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার আমলে তার উপরে যে পরিমাণে নানা রকমভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে, তাকে আপনার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড থেকে শুরু করে সকল মামলা, তাকে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে শুরু করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যেই লোকটি মাসের পর মাস, বছরের পর বছর যে মানুষটিকে জেল আপনার কারাবরণ করে রাখছিল, যে মানুষকে কণ্ঠ এবং তার উপরে হত্যার চেষ্টাও চালানো হয়েছিল। জিকে গাউস কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, কিন্তু শুধু এখানে না, আমি এখানে শুধু আমি বললে এখানে তো বললে হবে না, আপনারা দলের ভেতর থেকে অভিযোগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। না, জিকে গাউসের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই সে দলের সুনির্দিষ্ট হয় না, এবং জিকে গাউসের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ যদি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হতো, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জিকে গাউসকে, আজকে জিকে গাউসের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে আজকে নানা ধরনের কটূক্তি দ্বারা করা হচ্ছে, কারণ জিকে গাউস ওইখানে হবিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় জননেতা, তাই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আজকে দেখুন ঘটনার সূত্রপাতটা কোথায় হয়েছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে উস্কানিমূলক বক্তব্য দিলে কি আক্রমণ করবে, আপনি যে কথাটা বলেছেন আমি এটার তীব্র নিন্দা জানাই। আমি অবশ্যই বলে যে গণতান্ত্রিক দেশে সবারই আপনার গণতান্ত্রিক তার কথা বলার অধিকার আছে, সে সমালোচনা করবে, তার সেটার অধিকার আছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জি ইসলাম আলম তারা যেভাবে তারা সেখানে তারা অত্যন্ত আক্রমণাত্মক এবং অত্যন্ত ন্যাক্কারজনক এবং নোংরাভাবে জিকে গৌস এবং জিকে গৌসের পরিবারকে টার্গেট করে তারা যে ধরনের বক্তব্য রেখেছে, এরকম স্বাভাবিকভাবে হবিগঞ্জের জনগণ তাদের হয়তো জনপ্রিয়তা নেতাকে তারা সেটা হয়তো তারা মেনে নেয়নি, এবং সে মেনে নেয়নি বলে হয়তো হবিগঞ্জের জনগণ তারা গতকালকে এটা করেছে। আমি একটা কথা এখানে অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, কোনো কিছু জনগণ, ছাত্রদল, যুবদল, না আমি আসছি প্রসঙ্গে আসছি মজলিস ভাই, আপনারা কোনো কিছু ঘটনা ঘটার আগে আপনারা আগে ছাত্রদলকে আগে টার্গেট করতেছেন। না, আমরা আমি কিন্তু অভিযোগের কথা বলেছি, আমি কিন্তু এনসিপির অভিযোগের কথা বলেছি। কোনো কিছু হওয়ার আগে যুবদলকে ছাত্রদলকে আপনারা টার্গেট করছেন কেন রে ভাই? আপনি আগে সেই ঘটনাতে আপনার ভিডিও ফুটেজ দেখে যেটা বললেন, ফরিদুল ভাইকে আজকে কি বলতে পারবেন? ফরিদুল ভাই যার কথা বললেন যে সেলফি তোলার কথা, যে আক্রমণ করেছে, নিজেরা ভিডিও করেছে, যদিও ভিডিওটা আমার দেখা হয়নি, এটা নিয়ে আমি মন্তব্য করব না, তার কি কোনো রাজনৈতিক পরিচয় কি আপনারা নিশ্চিত করতে পেরেছেন যে ভিডিওটা করেছে? হ্যাঁ, অন্তত 5 জনের পরিচয় আপনাকে আমি নিশ্চিত করে দেব। আমি আপনাকে যে আপনি যার কথা বললেন, যার কথা আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি তার রাজনৈতিক পরিচয়টা যদি নিশ্চিত থাকে সেটা জানাবেন, এটা প্রথম কথা। আপনারা কোনো জায়গায় কোনো কিছু ঘটনা ঘটার আগে আপনারা ছাত্রদলকে আপনারা আজকে টার্গেট করতেছেন কেন রে ভাই? আজকে মুন্সিগঞ্জে আপনার গতকালকের ঘটনা ঘটার পরে মুন্সিগঞ্জে আপনার যেখানে এলো আজকে এনসিপি বিক্ষোভ মিছিল করেছে, ছাত্রদলের ভাইরা তো সে বিক্ষোভ মিছিলে তাদেরকে পানির বোতল এগিয়ে দিয়েছে, সে কথা তো একবারও বললেন না আপনারা। ছাত্রদলকে আপনারা কেন আপনারা এভাবে প্রতিপক্ষ মনে করে আপনারা তাদেরকে, হ্যাঁ আপনারা আপনাদের রাজনীতি করুন, এবং পাশাপাশি আমি একটা জিনিস আমি অনুরোধ জানাবো, নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো নেতাদেরকে আপনারা দল থেকে আপনারা ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশে অবশ্যই ভাই দেখেন, আজকে আমরা সবাই আমরা জুলাই আগস্টে যে সারা বাংলাদেশে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, সে গণঅভ্যুত্থানে আজকে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের তার সমান অধিকার রয়েছে, তার সমান তাদের কন্ট্রিবিউশন রয়েছে। সেই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
যখন সে আন্দোলন শুরু করেছিল, সে আন্দোলনটা কিন্তু 8 দফা 9 দফার আন্দোলনে গিয়ে শেখেছিল। সেখানে কিন্তু কোথাও কিন্তু শেখ হাসিনার পতনের দাবির কথা বলা হয়নি। 26শে জুলাই 27শে জুলাইয়ের পর থেকে এই আন্দোলনটা যখন তীব্রতর হয় এবং ছাত্র জনতার পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ যখন সে আন্দোলনে নেমে আসে, তখন সে আন্দোলনে কিন্তু মানুষের গণদাবি এক দাবিতে কিন্তু পরিণত হয়েছিল। আজকে সেই জায়গাতে এসে আজকে আপনারা যেখানে যেভাবে সব কিছু আপনারা নিজেদের মতো করে নিতে চান, সেটাও তো আসলে ঠিক না। মানুষের অধিকার আমরা সবাই আন্দোলন করেছি, সবাই আমাদের কন্ট্রিবিউশন আছে, আমরা সবাই সে অপশাসন থেকে বের হওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের ছাত্র যুবদলের, আমাদের সারা বাংলাদেশে আমাদের 800-র উপরে নেতাকর্মী জুলাই আগস্টে শহীদ হয়েছে। সেটাকে আমরা কি আন্দোলন করিনি? আন্দোলন কি আপনারা একাই করেছেন? আমরা পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ যারা ছাত্র জনতার গণ-অভ্যুত্থান অংশগ্রহণ করেছে, সুতরাং সেই স্পিরিট আপনাদের ভেতরে আছে, কিন্তু আপনি বলছেন যে উস্কানিমূলক বা যেই সহিংসতা রয়েছে কিংবা হামলা রয়েছে সেটির আপনি নিন্দা জানান, পাশাপাশি উস্কানিমূলক যে বক্তব্য আছে তারও দায় আছে এই সহিংসতা বা হামলার পেছনে, আপনি সেটি বলছেন। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। দর্শক, আপনারা আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ফরিদুল হক, আপনি শুনছিলেন যেটি বলছিলেন যে আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বিশেষ করে, এবং এই প্রশ্নটিও যদি এমনি সরলভাবেও কেউ করে যে আপনাদের জুলাই পদযাত্রা তো গতকালকে বা পরশুদিন শুরু হয়েছে, বিষয়টি এরকম নয়। সব জায়গায় কর্মসূচি মোটামুটি শান্তিপূর্ণভাবেই হলো এবং কোনো জায়গায় সেরকম কোনো বড় ধরনের অভিযোগ পাওয়া গেল না। এই হবিগঞ্জে এসে এবং এই বক্তব্যকে ঘিরে এটিই বা কেন, এবং ইতোপূর্বে যেই বিষয়গুলোর কথা শরীফুদ্দিন জুয়েল উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে, সেই বক্তব্যেরও তো কিছু দায় থাকতে পারে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের কথা বলা হচ্ছে, কি বলবেন? রাজনৈতিক শিষ্টাচার, বেয়াদবি, বক্তব্যের দায় সবগুলো মেনে নেওয়ার পরেও হামলা করবেন আপনি? না, সেটি তো বলছেন উনি নিন্দনীয়। আপনি বলেন যে আমি গণতান্ত্রিক রাজনীতি করব না, সন্ত্রাসের রাজনীতি করব না, সেটা কিন্তু উনি বলেছেন মেনে নিব যে সেই মানে যে কোনো ধরনের বক্তব্যই, মুখের ভাষার এগেনস্টে যে কোনো ধরনের বক্তব্যই হামলা পর্যন্ত গড়াতে পারবেন। গড়ানো মানে আপনি রেড লাইন ক্রস করছেন। যদি কিন্তু তবে অথবা যেহেতু সেহেতু কোনো ধরনের যুক্তি দিয়ে আপনি এটাকে জাস্টিফাইড করতে পারবেন না। এটা পৃথিবী বহু আগে পার করে আসছে। না মানে আজকের দিনে আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায় কি আপনি মানে এটা আমি সরল আলোচনা করতে চাই যে আমাদের দেশের বাস্তবতায় এখনো কি আমরা সেই অবস্থায় পৌঁছে গেছি যে একেবারে আমরা সেই রাজনীতি যে কয়দিন আগে যে ভাইদেরকে তাহলে ছাত্রলীগ এবং ছাত্র যুবলীগের লোকজন পেটাইতো, এটা ঠিক ছিল না? নিঃসন্দেহে ঠিক ছিল না। ওনাদেরকে একই যুক্তিতে তো পিটানো হইতো না। আমি গতকালকে দেখলাম বক্তব্য দিতে পারেন একজন পার্লামেন্ট মেম্বার ছাত্রদলের সাবেক, এখন যেভাবে বক্তব্য দেয়া হয়, আপনার কি ধারণা বিগত সময় এরকম বক্তব্য দেয়া গেছে? এই যুক্তিতেই তাদেরকে পেটানো হতো। না, আমি বলছি বিরোধীরা এখন যেভাবে বক্তব্য দিতে পারে, অনেক বক্তব্য দিয়েছে, অনেক বক্তব্য কি ওনারা দিতে পেরেছে, অনেক বক্তব্য দিয়েছে, এবং এই যুক্তিতেই পেটানো হতো তাদেরকে। এবং পিটিয়ে ধরেন হসপিটালে চিকিৎসা নিতে দেওয়া হতো না এবং মামলা দিয়ে জেলে ঢোকানো হতো। একই ঘটনা ঘটতো। তো এটা একদম কমপ্লিট রেড লাইন। এই রেড লাইন তো আমরা ক্রস করে ফেলছি জুলাইতে আমরা জীবন দিলাম কি জন্য? জুলাই থেকে আমরা জীবন দিয়েছি শুধুমাত্র তারেক রহমানকে লন্ডন থেকে এই কি বলে যে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী বানানোর জন্য। তারেক রহমানকে প্রধানমন্ত্রী জুলাই বানিয়েছে। অবশ্যই জুলাই আমরা যে রক্ত দিয়েছি সবাই মিলে, এর মধ্যে ওয়াসিম, মানে সবাই বলতে এর মধ্যে ওয়াসিমও আছে। ওয়াসিম যখন জুলাইতে রক্ত দিচ্ছে, ওয়াসিমের একা ছাত্র দলের থাকছে না, এটা বাংলাদেশের ওয়াসিম হয়ে যাচ্ছে। আপনাকে এটা বুঝতে হবে। জুলাইকে রক্ত তো সবাই দিয়েছে। ওয়াসিম যখন রক্ত দিচ্ছে, ওয়াসিম এইটার জন্য রক্ত দেয় নাই, ওয়াসিম এটার জন্য রক্ত দেয় নাই যে আপনি আপনার বিরোধী মতকে পেটাবেন রাস্তায়। আপনি একটা 18 বছরের ছেলের চোখ তুলে নেবেন, তাকে অন্ধ করে দিবেন, এটার জন্য ওয়াসিম রক্ত দেয় নাই। আপনি এটা বুকে হাত দিয়ে বলেন যে আপনি এটার জন্য ওয়াসিম রক্ত দিয়েছে। ওয়াসিম মুগ্ধ সবাইকে রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছে পেটানোর জন্য। নাসিরউদ্দিন আপনাদেরকে পেটানোর লাইসেন্স দেওয়ার জন্য পাটোয়ারি কি নাসিরউদ্দিন পাটোয়ারি এর থেকে খারাপ বক্তব্য দেওয়ার জন্য আপনি আরো খারাপ বক্তব্য দেন দিয়েছে। আপনি আরো খারাপ বক্তব্য দেন এবং সহনশীলতা ঐক্যমত আমাদেরকে শেখাইছে জুলাই। আমরা সহনশীলতা ঐক্যমতে কেন থাকতে পারছি না? আপনি সহনশীল থাকতে পারছি না। সে যদি রেড লাইন ক্রস করে, ফৌজদারি অপরাধ করে, আপনি মামলা করেন, তাকে জেলে নেন। তখন আবার আপনারা বলবেন আইন অনুযায়ী যদি আপনি জেলে নেন না, আইন অনুযায়ী আপনি জেলে নেন, তখন বলবেন
তাহলে বাক স্বাধীনতা হচ্ছে এটা আপনি পেটাবেন না তাহলে এটা আপনি পেটাবেন। কে পিটিয়েছে? কে পিটিয়েছে আপনাকে আমি পরিচয় দেই। পুলিশ পরিচয় দেই। আচ্ছা পুলিশ ফরিদুল হক, কারা আপনি পিটিয়েছে একটু বের পরিচয় করেন। দেই। আমরা আমাদের না না কারা পিটিয়েছে পরিচয় হবিগঞ্জ দেই। প্রতিনিধি আছেন, কারা আমরা বরং পিটিয়ে না না একটা মিনিট আমি তার পরিচয় কাছে দেই। একটু যাই। কারা পিটিয়েছে? পুলিশ যেই ছেলে পিটিয়েছে। ভিডিও করছিল, চুল ঠিক করছিল, এই হ্যাঁ। ছেলের নাম হচ্ছে আল সাইমুম, সহ প্রচার সম্পাদক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি। আর জিয়া ছেলে সাইবার ফোর্স। আচ্ছা এটা জিয়া সাইবার ফোর্স বিএনপির কোনো নিবন্ধিত কোনো সংগঠন না। আপনি 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 ঘোষণা দেন, ঘোষণা দিয়ে বলেন, ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা দিয়ে বলেন এটাকে বলে অ্যারেস্ট দিলাম। করেন ওই ছেলেকে, মামলা- অ্যারেস্ট করেন ওই ছেলেকে। মামলা আপনি যেহেতু 144 হয়েছে ধারা দিবেন। মামলা যেহেতু আপনার হয়েছে ছাত্র arrest দল, হবে। আপনার জেলা ছাত্র মামলা দল, যেহেতু হয়েছে arrest হবে। আপনার জেলা ছাত্র দল পাল্টা মামলা- কর্মসূচি দিয়েছে মামলার- আপনার বিক্ষোভের জন্য। আরো আছে তো পরিচয় নিয়ে শেষ হয় নাই তো। না, না, জেলা আচ্ছা, ছাত্র দল জিকে কর্মসূচি গাউসের সাথে দিয়েছে। ছবি আছে, জিকে গাউসের সাথে জেলা- ছবি জেলা আছে। ছাত্র দল কর্মসূচি আসিফুল দিয়েছে ইসলাম সেটি- ইমন, হ্যাঁ। শুনেন, আসিফুল জেলা ইসলাম ইমন ছাত্র দল 1 কর্মসূচি নং দিয়েছে, সহ তাদের সাংগঠনিক কর্মসূচি সম্পাদক দেওয়া হবিগঞ্জ নিষেধ জেলা আছে। ছাত্র দল। তাদের কর্মসূচি তাদের দেওয়া লোক না, নিষেধ আছে। জিয়া সাইবার ফোর্স তাদের নাম। না, না, বুঝলাম। না। 1 নং সহ সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্র দল। এটা কি বিএনপির লোক কিনা? আসিফুল ইসলাম ইমন, চুলালা যে ছেলেটা, আপনারা যে- ছাত্র আপনারা- দলের আপনারা মামলা ছাত্র করেছেন, দলের আপনারা জার্সি যাদের- পরে, ছাত্র দলের জার্সি পরে ড্রাইভারকে পেটাচ্ছিল যে ছেলেটা, এই তার এই যে জিকে গাউসের সাথে তার ছবি। এরা কারা? এরা কারা? আপনারা তো আইনের আশ্রয় নিয়েছেন। না, আমরা তো আইনের আশ্রয় নিবই, সেটা তো অন্য ব্যাপার। আমি বলতেছি যে আপনি পেটানোর পরে, আপনি চোখ তুলে দেওয়ার পরে আপনি যুক্তি দিবেন তোমার ভাষা অশালীন। আপনি অশালীন ভাষার পাল্টা অশালীন ভাষা, আরো অশালীন ভাষাতে আপনি ইয়ে করেন না। গণতান্ত্রিক রাজনীতির নর্মস আপনাকে গণতান্ত্রিক বুঝতে হবে। রাজনীতি এখন অশালীন ভাষা দিকে পৌঁছালো। হ্যাঁ, আপনি 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 আচ্ছা, পাল্টাতে গণতান্ত্রিক বলেন। আপনি পাল্টাতে বলেন, এই জন্য কি আপনি মারবেন? আমরা ফরিদুল ভাই আমি বলেছি আমরা এই ঘটনার নিন্দা জানিয়েছি। আমরা ঘটনার নিন্দা জানিয়েছি। 144 ধারা জারি করছেন। আপনি নিন্দা জানিয়েছি। আপনি আপনার জেলা ছাত্র দলকে সংযত করতে পারলেন না যে তোমরা কর্মসূচি দিও না? কেন দিতে পারলেন না? জেলা ছাত্র দল তারা কর্মসূচি দেওয়ার ফরিদুল হক, আমরা একটু শুনে আসি। হবিগঞ্জের প্রতিনিধি আছেন। 144 ধারা জি, ইয়ে তৈরি করবেন। জনাব ফরিদুল হক, নিষেধ আছে। শরীফুজ্জামান, আমি একটু শুনে আসি। শরীফ জুয়েল, আমরা একটু শুনে আসি। হবিগঞ্জ প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আমাদের স্টুডিওতে যে আলোচনা হচ্ছিল আপনিও জানেন, দিনভর আমরা এটি নিয়ে আলোচনা করছি। আজকে সংবাদ মাধ্যমে, আসলে আজকে না, কেবলমাত্র গতকালকেও এটি নিয়ে আলোচনা হয়েছে। সার্বিকভাবে বিষয়টি একটু আপনার কাছে শুনতে চাই। আপনি তো মাঠে ছিলেন, কাছ থেকে দেখেছেন, সংবাদ কভার করেছেন। আসলে পরিস্থিতিটি কি ছিল, কিভাবে সূত্রপাত, কিরকম হলো, একটু শুনতে চাই। আসলে প্রথমে রাজবাড়ীগঞ্জে একটা প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামের পরে পাটোয়ারির বক্তব্য নিয়ে এক বক্তা পরিচয় করছে। তারপরে হবিগঞ্জ শহরে যখন আসছে, তখন যে ভাষায় বক্তব্য দিছে, তারেক কুমারের পরে, তার ওয়াইফের পরে, এরপরে ঘোষভাইয়ের ওয়াইফের উপরে। এই ঘোষভাইয়ের ওয়াইফকে তো মানুষ দেখে না, কিন্তু এই মহিলার উপরে যে সমস্ত বক্তব্য দিয়েছে, তাহলে এগুলো মানুষ সহ্য করতে পারে নাই। বলছেন ঘটনাটি ঘটেছে, তাই তো? এনসিপির নেতাদের কি ধরনের প্রতিবন্ধকতা পার হতে হলো, বিশেষ করে পুলিশের ব্যারিকেড আমরা দেখেছি বিভিন্ন, সেই ঘটনাটিও যদি একটু বলেন। আমরা যান্ত্রিক জটিলতার কারণে আমরা আসলে বিষয়গুলো খুব স্পষ্ট শুনতে পারি। তবে একটি বিষয় এসেছে যে বক্তব্যের কারণে তৈরি হয়েছে, যেটি শরীফুদ্দিন জুয়েলও বলছিলেন। জি, শরীফুদ্দিন জুয়েল, এই বিষয়টি আরেকটু আপনি ক্লিয়ার করবেন, যেটি বলছেন যে আসলে তো সহিংসতা দিয়ে কোনো কিছুকে দমন করা এটি নিশ্চয়ই কারোই কাম্য নয়। সহিংসতা অবশ্যই এটা গণতন্ত্রের একটা অংশ হতে পারে না, এবং আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতে আমি কিন্তু বলেছি, আমি আবারও বলছি, আবারও বলছি যে আসলে এনসিপির উপরে গতকালকের হামলার ঘটনাকে আমি নিন্দা জানাচ্ছি, এবং জাতীয় যুবদল আমার দলের পক্ষ থেকে আমি সেটা নিন্দা জানাই যে এই ধরনের একটা গণতান্ত্রিক আচরণে সেটা পড়ে না, সেটা আক্রমণের বিষয়টা। কিন্তু আমি কথাটা আবারও বারবার বলার চেষ্টা করছি, এক নাসিরউদ্দিন পাটোয়ারির দায়িত্ব এনসিপি আর কতদিন নেবে? সে সারা বাংলাদেশের যেখানে যাচ্ছে
এনসিপির তো নাহিদা ইসলামের বক্তব্য নিয়ে তো সারা দেশে কোথাও তো আপনার তৈরি হচ্ছে না, উত্তেজনা তৈরি হচ্ছে না, বা এনসিপির অন্য নেতাদের বক্তব্য নিয়ে তো কিন্তু এক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের বক্তব্য নিয়ে কেন সারা দেশে উত্তেজনা তৈরি হয়? কেন রে ভাই? আপনারা কেন, আপনাদেরকে কেউ তো উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে কেউ তো উস্কানি দিচ্ছে না, সেটা কি দিচ্ছে? গণতান্ত্রিক ভাষার সমালোচনাকে সবসময় গণতান্ত্রিক একটা সৌন্দর্য, এটা পার্ট অফ, এটা মানে এটা একটা বিউটিফুল একটা পার্ট, এটা গণতন্ত্রের একটা সমালোচনা। সেই সমালোচনা অবশ্যই আপনার গণতান্ত্রিক করবেন। 2025 সালে আমাদের বিএনপির আমাদের বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যখন 2025-এ যখন বাংলাদেশে যখন ডিসেম্বরে আসে, তখন খেয়াল করে দেখবেন আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের লিডার জনাব তারেক রহমানকে নিয়ে কিন্তু কার্টুনিস্টরা কিন্তু তারা কিন্তু অনেক কিন্তু ব্যঙ্গাত্মক কার্টুন তারা কিন্তু প্রকাশ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সে ব্যঙ্গাত্মক কার্টুনিস্টকে উনি ফোন করে ওনাকে আরও ধন্যবাদ জানিয়েছেন, আপনার এই সমালোচনাগুলো আমার জন্য কাজে আসবে এবং এই শেষের দেশবাসীর জন্য কাজে আসবে। ফোন করে গ্রিটিং জানিয়েছে না, সারা বাংলাদেশে আমরা দেখেছি। ওই সমালোচনাকে আমরা কি গ্রহণ করি না? আপনারা প্রত্যেকটা জিনিসের সমালোচনাকে আমরাও গ্রহণ করি, কেন করব না ভাই? আমরা তো সব বলে এটা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ একটা সৌন্দর্য এটা। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সে কোন ভাষায় সে সমালোচনাগুলো করে? কেন আপনি কেন এরকম যেখানে যাচ্ছেন সেখানে আপনি উস্কানিগুলো বক্তব্য দিচ্ছেন? আপনি অবশ্যই সমালোচনা করুন, আমার দলের যদি কোনো সমালোচনা থাকে আপনি অবশ্যই সেটা সমালোচনা করুন, সরকারের যদি কোনো কিছু ব্যর্থতা থাকে আপনি অবশ্যই সমালোচনা, সেই সমালোচনার ভাষাটাতেও আপনার সহনশীল পঞ্চায় করতে হবে। অন্য কোনো এনসিপি নেতাদেরকে নিতে হচ্ছে না, আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আপনারা তাদেরকে নিয়ে সব বাংলাদেশে আজকে কেন অরাজকতা তৈরি হবে? নিয়ন্ত্রণ নিয়ে আসুন। আমরা আপনাদের মতামতকে আমরা শ্রদ্ধা জানাই, আপনাদের দলীয় আদর্শকে আমরা সম্মান জানাই। এক একটা রাজনৈতিক দল এক একটা মতাদর্শ থাকবে, এক একটা রাজনৈতিক দল তার এক একটা মতাদর্শ নিয়ে চলবে। বিএনপির মতাদর্শের সাথে কখনো এটা চলবে না, এটা এনসিপির সাথে অন্য কোনো মিলবে না, সকল মতাদর্শ যেটা আছে। কয়েকদিন আগে দেখেন এই যে আপনার আর একজন জাকপার ওই শফিউল আলম প্রধান সাহেব, ওনার ছেলে, হ্যাঁ খুব সম্মান করি, ওনার একজন গণ্ডমূর্খ আর একজন আছেন, এই দুইটা কপি, একটা নাসিরউদ্দিন পাটোয়ার আর অন্য একটা কপি। এদের ভাষা শুনুন। আমরা যদি গণতান্ত্রিক বিশ্বাসের যদি আমরা গণতান্ত্রিকটাকে আমরা বিশ্বাস না করি, সেটা ধারণ না করি, আমরা অবশ্যই বিএনপি আইনানুগ ব্যবস্থা নেন আপনারা। আইনানুগ ব্যবস্থা আমরা তো বললাম তো ভাই, গতকালকে যে ঘটনাটা, গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস আলমের বক্তব্য দিয়ে যেটা করেছে, সেখানকার মানুষজন, হবিগঞ্জের জিকে গৌস সাহেব, আমি তো বারবারই বলছি, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, অত্যন্ত একজন জনপ্রিয় ব্যক্তি। সে তার জনপ্রিয়তা সেখানে আকাশচুম্বী, তার জনপ্রিয়তা সেখানে খুব স্বাভাবিকভাবে হবিগঞ্জের জিকে গৌস সাহেবের অনুসারী যারা আছে বা তার সমর্থক যারা আছে, উনি তো শুধুমাত্র বিএনপি ছাত্রদল যুবদলের ভোট দিয়ে তো ওখানে এমপি হয় নাই, উনি সর্বস্তরের মানুষের ভোট নিয়ে উনি এমপি হয়েছেন এবং বারবার উনি নির্বাচিত হন, উনি বারবার নির্বাচিত। তার সেই সমর্থক তারা সেটা হয়তো বা তারা এটা স্বাভাবিকভাবে নেয়নি এবং তারা হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে। এখানে আমাদের ফরিদুল ভাই উনি যে কথাগুলো উনি বলতেছেন, রেড লাইন ক্রস ভাই, আমরা জুলাই আগস্টে আমরা 17টি বছর জুলাই আগস্টের আন্দোলন তো শুধুমাত্র ছাত্র জনতার কোটা সংস্কার বিরোধী আন্দোলনের জন্য কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়নি। 17টা বছর ধরে মানুষের যে একটা না পাওয়া, মানুষের যে একটা ক্ষোভ, মানুষের বাকস্বাধীনতা হরণ করা, মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করা এবং মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া, মানুষের বিচার ব্যবস্থাকে সেটাকে মানুষের ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া, এই সমস্ত কিছু দিনের পর দিন একটা ক্ষোভের জায়গা থেকে কিন্তু জুলাই আগস্টে কিন্তু সে গণঅভ্যুত্থানটা কিন্তু গণ অভ্যুত্থানে গণবিস্ফোরণ কিন্তু ঘটে কিন্তু হয়েছে এবং সেখানে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু পলিয়েছে। আজকে একটা জিনিস বলি, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আপনি খেয়াল করে দেখবেন, এখন কিন্তু সামাজিক ট্রলের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ওই ওবায়দুল কাদের, কাউয়া কাদের আর নাসিরউদ্দিন পাটোয়ারিকে মিলে কিন্তু নানা ট্রল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাউয়া কাদের যেমন আওয়ামী লীগের জন্য একটা অভিশাপ ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আওয়ামী লীগ এনসিপির জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে। জি, ফরিদুল হক, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি এবং বিরতির পর এসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ আলাপ করবার চেষ্টা করব এবং তখন হয়তো আমাদের রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন ওনাকেও যুক্ত করতে পারবো আশা করি। দর্শক থাকুন আমাদের সঙ্গে। নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি।
ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আলাপ করছিলাম রাজনৈতিক সহিংসতা এবং মতের লড়াই নিয়ে, এবং এই জায়গাতে আমরা হবিগঞ্জের ঘটনাটি যেমন আলাপ করছি, পাশাপাশি আরেকটি বিষয় অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যে হামলা, সেটিও কেউ কেউ মব ভায়োলেন্স বলছে। এটি নিয়ে সারা দেশেই আলোচনা হয়েছে, এবং একজন নির্বাচিত ছাত্রনেতা তার যে আচরণ, সেগুলো নিয়েও শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, গণমাধ্যমেও নানা আলোচনা এসেছে। আমরা শুনতেই চাই সেই বিষয়টি। প্রথমে আমরা আমাদের যে রাজশাহী প্রতিনিধি আছেন জনাব সুজাউদ্দিন ছোটন, জনাব সুজাউদ্দিন ছোটন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, যে আলাপটি শুরু করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের যে ঘটনা, সেটি কিভাবে সূত্রপাত, কিভাবে দেখছেন, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। কাছ থেকে আপনি রিপোর্টও কভার করেছেন সেখানে। জি, অত্যন্ত দুঃখিত। আমি সহকর্মীদের বলবো সাউন্ডটি যদি ঠিক করা যায় তাহলে অন্তত ওনাদের সাথে আবার যুক্ত করা যাবে, আর না হয় আমরা তো এই শব্দ নিতে পারছি না। আমরা যাচ্ছি স্টুডিওতে। শরীফুদ্দিন জুয়েল, যে আলাপটি করছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, আপনার সেটিও হয়তো চোখের আইনি সাম্প্রতিক সময়ে একজন নির্বাচিত ছাত্রনেতার যে আচরণ আমরা দেখেছি, এবং সার্বিকভাবে সেই বিষয়টিকেও কিভাবে দেখছেন? শিক্ষাঙ্গন কি আবার মানে দলীয় রাজনীতি বলি বা পেশি শক্তি বলি, মানে আধিপত্য বিস্তারের জায়গায় পরিণত হয়ে গেল? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সেই নির্বাচিত যে জিএস আম্মার আসলে বাংলাদেশের যে কয়েকজন মানুষ সবসময় আলোচনা সমালোচনার জন্য শীর্ষে থাকে, কেন্দ্রবিন্দুতে থাকে, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমের পরে আসলে আম্মারের নামটা সবসময় চলে আসে। তার একের পর এক তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে, এবং সে একের পর এক সে জিএস হওয়ার পর থেকে সে কখনো শিক্ষকদেরকে মারতে আমরা উদ্যোগ, আমরা স্টুডিওতে স্ক্রিনে হয়তো দেখছি ঘটনাটি। জি, আপনি বলবেন। একের পর এক সে ঘটনাগুলো সে ঘটাচ্ছে। সে কখনো আপনার শিক্ষকদেরকে মারতে উদ্যত হয়েছে, এবং সে কখনো দেখেছি যে আপনার ছাত্রদেরকে রুম থেকে তালা মেরে দিয়ে তাদের রুমে তালা মেরেছে। আসলে আম্মারের, এবং শুধু সেটা না, যে আম্মার সে আসলে আমি অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি আসলে তাদের সেই সমস্ত যারা ভোট দিয়েছে তাদেরকে আমি সম্মান জানিয়ে বলছি, আসলে আম্মারের মতো একটা ছেলে আসলে ছাত্র সংসদের প্রতিনিধি কি করে হয়, তার মধ্যে একটা বিকৃত মন মানসিকতার ছেলে, এটা আসলে আমাদের সবার কাছে একটা প্রশ্ন একটা জাগে। তা আম্মারকে নিয়ে আসলে বলার মতো ওই ধরনের আর কিছু না। আসলে আমি মনে করবো সে একজন একটা বিকৃত মানসিকতার একটা, কারণ সুস্থ মানসিকতার পক্ষে কখনো এই ধরনের ন্যাক্কারমূলক কর্মকাণ্ডগুলো আসলে ঘটানো আসলে এখানে যায় না, এটা আমি বলে মনে করি। তো এই আসলে আম্মার এখানে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে সে কী প্রতিষ্ঠা করতে চাচ্ছে, বা তার ভিতরে আসলে সেটা কোন জিনিসটা কাজ করতেছে, এটা আসলে মাঝে মাঝে আমরা খুব একটু বোধগম্য আমাদের হয় না, রহস্যজনক আমার কাছে এটা মনে হয়। আসলে এই বিষয়টা এখানে আমাদের ফরিদুল হক ভাইয়ের আমি দু একটা কথা আমি একটু না বললেই না। ফরিদুল ভাই একটা কথা বলেছে যে আমাদেরকে তাহলে যে আওয়ামী লীগ মারতো, ছাত্রলীগ মারতো, তাহলে সেটা সঠিক ছিল, সেটাই বলেছে। আমি এই কথাটা আসলে ফরিদুল ভাইকে আসলে বিরোধিতার জন্য শুধু বিরোধিতা করাটাই শুধু না, আসলে কিছু কিছু জিনিস কথা আমাদের যখন বলতে হবে, আমরা আজকে টকশোর মাধ্যমে সারা দেশবাসী দেখছে, বা দেশের বাইরে এটিএন বাংলার এই প্রোগ্রামটা দেশের বাইরের অনেক আমাদের প্রবাসীরাও দেখে থাকেন। দেখুন, আওয়ামী লীগের আমলে বিএনপি, যুবদল, ছাত্রদল আমরা যখন একটা মিছিল বের করেছি, মিছিল দেখেই তারা কিন্তু গুলি চালিয়েছে। আমরা কোথাও যখন একটা স্টেজ নির্মাণ করেছি আমরা সমাবেশ করার জন্য, সে রাত্রেবেলায় সেই স্টেজটাকে তারা কিন্তু সেখানে পুলিশ গিয়ে ভেঙে দিয়ে এসেছে, বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু সেই জায়গাটাকে তারা কিন্তু তার আগুন জ্বালিয়ে দিয়ে এসেছে।
এই ধরনের আমরা কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতাটা পার করে আমরা বছরের পর বছর অত্যাচার, হামলা, জুলুম এগুলো সহ্য করেছি। আমরা 2013 সালে কিন্তু যেখানে আমাদের মিছিল থেকে আমাদেরকে নেতাকর্মীদেরকে গ্রেফতার করে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। 2015 সালের সে আন্দোলন আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে যখন গুলশান অবশ্যই যখন অবরুদ্ধ রাখা হয়, তখন কিন্তু আমাদের সালাউদ্দিন ভাই থেকে শুরু করে বর্তমানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করে আমাদের নেতাদেরকে কিভাবে গুম করা হয়েছে সেই ইতিহাসও কিন্তু আমরা সবাই জানি। 2018 সাল পরবর্তীতে কিন্তু আমাদেরকে কিভাবে পল্টন পার্টি অফিস থেকে তারা আওয়ামী লীগ ফ্যাসিবাদী তারা কিভাবে আমাদের পল্টন পার্টি অফিসের ভিতরে ঢুকে পার্টি অফিসে ভাঙচুর করে মহাসচিব সহ রিজভী আহমেদকে সহ আমাদেরকে কিভাবে গ্রেফতার করেছে এবং আমাদেরকে 2023 সালের 28 অক্টোবরে সে ঐতিহাসিক আপনার যে জনসভা ছিল সেখানে পুলিশ চতুর্দিক দিয়ে পুলিশ কিভাবে আমাদের মিছিলের উপরে গুলি চালিয়ে তারা আমাদেরকে মিছিল রেখে দিল, পন্টন করেছে। এখানে তো কিন্তু আমাদেরকে সবাই জানে। সো এই কথাগুলো আপনারা আওয়ামী লীগের সাথে আপনারা আমার বিএনপিকে মিশাতে আসেন ফরিদুল ভাই, কেন? এটা আপনার জন্য খুব মানে অস্বস্তিকর এবং দুঃখজনক। জি, আমি একটু শুনে আসি। জনাব ফরিদুল হক, আওয়ামী লীগের সাথে কেন তুলনা করছেন সেটিও বলবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা যদি কিছু বলতে চান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমার তেমন কিছু বলার নেই। আমি এটা দেখলাম যে খুব একপেশে হয়েছে। উনি আর একটা জিনিস ওনাদের উল্লেখ করা দরকার ছিল, উনি যেহেতু সরকারি দলকে প্রতিনিধিত্ব করছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিএস যদি ভুল ত্রুটি কিছু করে থাকে তাহলে যাদের বিরুদ্ধে সে প্রতিবাদ জানালো কিংবা তথাকথিত বেয়াদবি করলো তাদের দুজনকে পুলিশ কেন অ্যারেস্ট করলো? এই প্রশ্নের উত্তর কে দিবে? মানে তাদের যাদের বিরুদ্ধে আম্মার অ্যাকশন নিল তাদেরকে পুলিশ কেন অ্যারেস্ট করলো? উত্তর নাই কিন্তু। তার মানে আম্মারের তার মানে হচ্ছে না জাস্টিফাইড কিনা, মানে নিশ্চয়ই তাহলে ওদের কোনো সমস্যা আছে যে কারণে আম্মার ওই অ্যাকশনটা নিয়েছে, যার কারণে ওরা অ্যারেস্ট হয়েছে। কিন্তু তারপরও আম্মারের যে আচরণ, প্রত্যেকের আচরণ কি একই রকম হবে? আপনি কি আচরণের তাহলে লিখে দেবেন, লিস্ট করে দেবেন যে সমালোচনার ভাষা এই জিনিস ব্যবহার করা দেবে, এই জিনিস করবে না, বডি ল্যাঙ্গুয়েজ এই জিনিস হবে, এই জিনিস হবে না? তাহলে সেই লিস্টের মধ্যে কি ধরেন যুবদল নেতা ওনার মানে সহকর্মী রবিউল ইসলাম নয়নের ধরেন ওই যে অঙ্গভঙ্গি করে কি দারুণ যে স্লোগান দেন, ওটা তো মারাত্মক অশালীন আমার কাছে, কিন্তু আমার আবার মজাও লাগে। এবং ওইখানে উনি সিটিং ধরেন উপদেষ্টাদেরকে স্লোগান দিচ্ছেন, মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম, এটা কি শালীন? তারপরে তো উনি আছে যুবদলের ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ নেতা না, আছেন না? ব্যাস আমরা এটাকে ডেমোক্রেটিক্যালি ডিল করবো। উনি বলছেন আমি পারলে আমি বলবো, সিম্পল। কিন্তু যখনই আপনি হামলা করবেন রেড লাইন ক্রস করে ফেলছেন, আর আপনি ডেমোক্রেসির মধ্যে নাই। আচ্ছা, আপনি একটা হামলার কথা বলেন, ঠিক আছে, ধরে নিলাম হবিগঞ্জের সাধারণ মানুষ হামলা করেছে, আমি সাধারণ মানুষের পরিচয় অলরেডি দিয়েছি, সবাই ছাত্র দলের নেতা। জানতে হবে ফরিদুল ভাই, সাধারণ মানুষ মানে আপনি সাধারণ মানুষ বলে কি বুঝালেন? সাধারণ মানুষ চিহ্নটাকে কি মিন করে? সাধারণ মানুষ, এটা কোট আন কোট সাধারণ মানুষ। তো এই একটু জানতে হবে, না এইটা তথাকথিত সাধারণ মানুষ, আমরা কোটেশন দিয়ে ব্যবহার করি না, ওইরকম আর কি। মানে সাধারণ মানুষ ব্যবহার করার জন্য আপনি এই সিম্বলটা ব্যবহার করেন। যাই হোক, আচ্ছা আমাদের পরিষ্কার থাকে ভালো আর। আচ্ছা, এটাকে এই সাধারণ মানুষের কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে চিটাগংয়ে আজকে আমাদের বিক্ষোভ মিছিলের মধ্যে হামলা করার চেষ্টা করা হয়েছে। কুড়িগ্রামে আমাদের এক ছাত্র সংগঠনের নেতাকে মিছিল পরবর্তী সময়ে পেটানো হয়েছে, হসপিটালে গেছে সে। দিনাজপুরে আমি একটু আগে দেখলাম, দিনাজপুরে কিছুক্ষণ আগে হামলা করা হয়েছে। নড়াইলে আমাকে জেলা সদস্য সচিব ফোন করে, যেহেতু এটা আমার এরিয়ার মধ্যে, খুলনা বিভাগের মধ্যে, নড়াইলে আমাকে জেলা সদস্য সচিব ফোন করে বললো যে স্থানীয় বিএনপি নেতারা ফোন দিয়ে হুমকি দিয়েছে রাস্তায় নামলেই পেটাবো। শেষ পর্যন্ত ওরা প্রোগ্রাম করতে পারছে কিনা আমি এখনো খবর পাইনি। এগুলো কি তাহলে? ধরে নিলাম যে তথাকথিত সাধারণ মানুষরা জিকে গাউসের অনুসারী, মানে তার কি বলে তাকে বিরুদ্ধে আর হচ্ছে উনি একটা জিনিস খুব চমৎকার করে বললেন যে ধরেন ওনারা অনেক জুলুমের শিকার হয়েছেন দেখে কি আপনি জুলুম করার পাইছেন, বৈধতা পাইছেন? আপনি জুলুমের শিকার হলে কি জুলুম করার বৈধতা পান? এই যে জিকে গাউসের উনি অনেক জুলুমের শিকার হয়েছে, ওনার দলের লোকেরা ওনার কেন্দ্রে ওনার বিরুদ্ধে অভিযোগ দিছে। কি অভিযোগ? ধরেন তাদেরকে মামলার হুমকি দেওয়া 27 তারিখে, আগস্টের 27 তারিখে, 24 সালের আগস্টের, আমার কাছে চিঠি আছে, আমি দেখাইতে পারবো। ও 24 সালের আগস্টের 27 তারিখে ওনার দলের লোকেরা ওনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে তাকে হয়রানি করা হচ্ছে, তাকে মামলার ভীতি দেখিয়ে টাকা চাওয়া হচ্ছে। আওয়ামী লীগের এক লোক যে হচ্ছে আওয়ামী লীগের এক ক্যাডার, স্থানীয় এমপির শাহনেওয়াজ, যে ছাত্রদের উপরে গুলি চালাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে, তাকে মামলা থেকে 7 লক্ষ টাকা নিয়ে মামলা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এই ধরনের কাজে জিকে গৌসাপ করেছেন। পানি উন্নয়ন বোর্ডের চিফ প্রকৌশলীকে হুমকি দিয়ে তার ভাই
এম এ গফফরের নামে টেন্ডার নিয়েছেন, এত সাধু মানুষ। ও আপনি জুলুমের শিকার হয়েছেন, এই সবগুলো কি বৈধতা? সবগুলো বৈধ? আপনার জুলুমের শিকার হয়েছে, আমি স্বীকার করি, তো স্বীকার করি, এই জন্য আমি সমবেদনা আপনার জন্য আবার জীবন দিব, কোনো অসুবিধা নেই তো। আপনি যাতে কথা বলতে পারেন, আপনি যাতে জুলুমের শিকার না হন, সেজন্য তো আমরা জীবন দিতে গেছিলাম তো। কিন্তু তার মানে তো এটা না যে আপনি আবার নতুন করে জালিম হয়ে উঠবেন। তার মানে আপনি জুলুমের শিকার হয়েছেন মানে এটা কোনোভাবেই না যে আপনি নতুন করে জালিম হয়ে উঠবেন। খুব সিম্পল, এখানে রেড লাইন, এটা আপনি ক্রস করতে পারবেন না। তাহলে আপনাকে বলতে হবে যে আমি ডেমোক্রেটিক রাজনীতি করবো না, আমি সন্ত্রাসের রাজনীতি করবো। আওয়ামী লীগ যেরকম ধরেন সন্ত্রাসের রাজনীতি করছে, মানুষ হত্যা করছে এবং মানুষ হত্যাকে জাস্টিফাই করে। না না, আমি মিলিয়ে ফেলছি না, এটা তো আমি আপনাকে সিগন্যাল দিচ্ছি। আপনি মিলিয়ে ফেলছেন। আবার ধরেন আমি তো খুব শান্তিতে না, আমি তো বললাম যে আপনারা নিজেদের কোন দলে 300 মানুষকে হত্যা করছেন গত 2 বছরে, রেকর্ড আছে সবটা। এই যে সরকার ক্ষমতা আসার পরে 6 মাসে 38 জন খুন হয়েছে, 6 মাসে 38 জন খুন হয়েছে চাঁদাবাজির মামলায়। টঙ্গী পূর্ব থানা, একটা থানার সাংগঠনিক সম্পাদক সে জেলে গেছে, এই যে কয়েকদিন আগের ঘটনা। গতকালকে ময়মনসিংহে ওনাদের কার্যালয়ে এক তরুণকে ধরে তাদের নেতাকর্মীরা পেটাচ্ছিল মোবাইল চুরির অভিযোগে। ধরে নিলাম ওই ছেলেটা চুরি করছে, আপনি তাকে পেটাতে পারবেন না। তারপরে ওই ছেলেটাকে বাঁচাতে গেছে তার দাদার উপরে হামলা হতে ওই বৃদ্ধ ভদ্রলোক মারা গেছেন। গতকালকের ঘটনা। এগুলো কি গণতন্ত্র? আর নাসিরুদ্দিন পাটোয়ারির ভাষা খারাপ। নাসিরুদ্দিন পাটোয়ারি কি নাকি ওবায়দুল কাদেরের মতো? নাসিরুদ্দিন পাটোয়ারি যদি ওবায়দুল কাদেরের মতো এরকম হাস্যকর এবং ক্রাউন মার্কা কথাবার্তা বলেই থাকেন, তাহলে তো আপনি তাকে হামলা করে আরো করতেছেন, তাকে রেলিভেন্ট করতেছেন। এমনিই তো মানুষ তাকে করবে, প্রত্যাখ্যান করবে। এটা খুব সিম্পল ব্যাপার। আমার কথাবার্তা যদি উল্টোপাল্টা হয়, পাগলের মতো হয়, ক্লাউন হয়, তাহলে মানুষই আমাকে প্রত্যাখ্যান করবে। আপনি আমাকে পেটে আমাকে কেন রেলিভেন্ট করতেছেন? ঘটনাটা ওইটা না। ঘটনাটা হচ্ছে যে ভাষার, তথাকথিত ভাষা পছন্দ হচ্ছে না, এইটার নামে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছে এগুলোর ভেতরে মেরিট আছে। চাঁদাবাজ বলতেছে, এই যে চাঁদাবাজির কারণে ওনারা নির্বাচনের আগে 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করছে। ওনাদের নেতাকর্মীরাই তো বহিষ্কার করছে, আবার দলে নিছে। চাঁদাবাজির কারণে ওনাদের নেতাদেরকে জেলে নেওয়া হচ্ছে। ওনাদের সন্ত্রাসের কার্যক্রম এইরকম যে 2 বছরে 300 খুন হয়েছে নিজেদের অন্তর্কন্দলে, 6 মাসে 38 জন খুন হয়েছে। ওনাদের কার্যালয়ে একজন বৃদ্ধ তার নাতিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে মৃত্যুর মুখে মানে কি বলে নিহত হচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। এখন এই কথাগুলো আমি যেভাবে বলছি সবাই নিশ্চয়ই সেভাবে বলবে না। ব্যাপারটা হচ্ছে ওইখানে যে উনি আসলে এই কথাগুলো বলতেছেন যেগুলো গায়ে লাগতেছে, সত্য কথা গায়ে লাগে। এটা হচ্ছে ক্ষমতার যা মানে জুলুম করে হয়েছে বলে আপনাদের প্রতি, তাহলেই আপনারা জালিম হয়ে উঠছেন কিনা সেই প্রসঙ্গ তুলেছেন। আমরা শেষের দিকে আছি। ফরিদুল ভাই আসলে কোন দৃষ্টিভঙ্গি থেকে আসলে কথাটা বলেছেন আসলে আমার নিজের কাছে একটু অবাকই লাগছে। কারণ আসলে বিএনপি জুলুমের শিকার হয়েছে বলেই বিএনপি কখনো জুলুমের রাস্তা বেছে নেবে না। বিএনপি জুলুমের শিকার হয়েছে দেখে বিএনপি সবসময় মজলুমদের পাশে থাকবে। বিএনপি জুলুমের শিকার হয়েছে দেখে বিএনপি সবসময় জুলুমের বিরুদ্ধে কথা বলবে এবং বিএনপি সরকার যারা জুলুম করে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। উনি এখানে একটা কথা বলেছেন যে 2 বছরে আপনার বিএনপির অন্তর্দ্বন্দ্বে যে 300 জন লোক মারা গেছে কথাটা বললেন, এই কথাটাকে আমি তীব্রভাবে আমি আনুষ্ঠানিকভাবে আমি প্রতিবাদ জানালাম। এই পরিসংখ্যানটি উনি সঠিকভাবে যেন উপস্থাপন করে। কারণ বিএনপির অন্তর্কন্দলে গত 2 বছরে 300 জন মারা গেছে সংখ্যাটি একেবারেই সঠিক না এবং অত্যন্ত অসত্য এবং একটা বানোয়াট একটি সংখ্যা উনি আজকে উপস্থাপন করেছেন। আমি ওনাকে অনুরোধ জানাবো অত্যন্ত শালীনতার সাথে আপনি এই সংখ্যাটি তথ্য প্রমাণিত সবটি জাতির সামনে উপস্থাপন করবেন। বিএনপি আইনের শাসন বিশ্বাস করে বলেই ওনার প্রসঙ্গে আসি, টঙ্গী পূর্ব থানায় যে একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে, সেটা বিএনপি আইনের শাসন বিশ্বাস করে বলেই চাঁদাবাজকে বিএনপি নিজে কিন্তু গ্রেফতার তাদের দলের হলেও তাকে কিন্তু ছাড় দেয়নি। বিএনপি চাঁদাবাজ এবং অন্যান্য বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স বলেই বিএনপি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে যারা অবস্থান নিয়েছে বিএনপি সবসময় তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে দলের কর্মী হোক আর দলের যে কোনো পর্যায়ে নতে হোক। এটাই বিএনপির রাজনৈতিক দর্শন, এটাই বিএনপির রাজনৈতিক অবস্থান যে যদি দলের কোনো কর্মীও যদি কোনো অন্যায় করে, কেউ অসাংগঠনিক করে বা দলের কোনো বিশৃঙ্খলা কোনো কাজে যদি নিহত হয়, বিএনপি কখনো তাকে সে দলে কখনো আশ্রয় দেয় না,
প্রশ্রয় দেয় না। তার প্রমাণই হচ্ছে যে বিএনপি যে গত 2 বছরে যে বিএনপি যে বহিষ্কারগুলো করেছে এবং এখনও বিএনপির নাম ভাঙিয়ে যারা আজকে বিভিন্ন ধরনের অপকর্ম করছে, বিএনপি সরকার বলেই জনাব তারেক রহমান সে ধরনের একজন স্বচ্ছ বাংলাদেশের রাজনৈতিক আইকনিক বলেই বিএনপি সরকার পারে তার দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অন্য কোনো সরকার কিন্তু সেটা সরকার ক্ষমতাকালীন সময় তারা নিজের দলের বিরুদ্ধে কখন অবস্থান নিতে পারেনি, বিএনপি অবস্থান নিয়ে দেখিয়ে দিয়েছে। বিএনপি আজকে রাজনৈতিক বা সহমতগুলোকে বিএনপি বিশ্বাস করে, শ্রদ্ধা করে বলেই আজকে কিন্তু দেখুন আপনার যেখানে আপনারা কিন্তু সারা দেশে কিন্তু যে সিলেট সহ যে এলাকাগুলোতে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয়, বিএনপির আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু কঠোর হয়েছে। আজকে আপনারা বলছেন জুলুমের শিকার হয়েছে আমরা, জুলুমের শিকার আমরা গত 17টি বছর হয়েছে। আমরা পুলিশের দ্বারা আমরা মার খেয়েছি, পুলিশ আমাদেরকে গুলি করেছে, ছাত্রলীগ ফ্যাসিবাদী তারা আমাদের উপরে হামলা চালিয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে তারা হত্যা করেছে। আজকে কিন্তু দেখুন আজকে পুলিশ কি বিএনপি কি আজকে কখনো কি আজকে দেখেছেন হবিগঞ্জের ঘটনায় যারা আপনারা হবিগঞ্জের সমর্থকরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমি মনে করি সেই ধরনের আমি নিন্দা আবারও জানিয়ে বলতেছি, সেখানে কি পুলিশ কি কোনো এনসিপি নেতার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে? যায়নি। পুলিশ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া নির্দেশে কিন্তু সার্বক্ষণিক কিন্তু এনসিপি নেতাদেরকে সেখানে কিন্তু নিরাপত্তা দিয়ে এসেছে এবং নিরাপত্তা সহকারে তাদের কিন্তু এসেছে। এটাই বিএনপির গণতান্ত্রিক আদর্শ, এটাই বিএনপির গণতান্ত্রিক আচরণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব এবং বিদায়ের আগে শুধু এইটুকুই বলতে চাই যে গণতন্ত্রের শক্তি প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং যুক্তির মাধ্যমে প্রতিপক্ষের প্রতি সহনশীল আচরণ করা, সেটি দরকার। পাশাপাশি যে দুটি ঘটনার আজকে আমরা উল্লেখ করছি, হবিগঞ্জ এবং রাজশাহী, ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হোক, আইনের মাধ্যমে সেগুলোর বিচার হোক, সেই বিষয়গুলো আমরা যেমন প্রত্যাশা করি। কোনো অবস্থাতেই রাজনৈতিকভাবে যেন সেগুলোকে বিচার করা না হয়, হেনস্থা করা না হয়। কারণ রাজনৈতিকভাবে প্রতিপক্ষের উপর যখন আক্রমণ করা হয় তখন কেবলমাত্র একটি দল ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র। আমরা সেই পথ থেকে সবাই বেরিয়ে আসবো, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।